হোয়াট? আপনি এসব কি বলছেন? দেখুন, এখানে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি রাহিতাকে না। ফাহিম কথা বলা শেষ করতে পারে না, তার আগেই স্বপ্নিল ফুঁসে ওঠে তার দিকে আঙুল তাক করে হিসহিসিয়ে বলে, খবরদার রাহিতার নাম মুখে নিবি না। আর কখনো যদি রাহিতার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিস তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। স্বপ্নিল কথা শেষ করতে পারে না, কারণ এরই মাঝে রাহিতা সেখানে চলে আসে। ওকে ছুটে আসতে দেখে নিজ হতেই স্বপ্নিলের মুখ থেমে যায়। সারাদিন পর নিজের সামনে প্রেয়সীর দেখা পেয়ে স্বপ্নিল অন্তর শীতল হয়, গতি মন্থর হয়। এতক্ষণ মনের ভেতর টকবক করতে থাকা অনল নিভে যায়। অস্ত্র পায়ে রাহিতা ছুটে এসে স্বপ্নিলের বাহু ধরে ফাহিমের কাছ থেকে টেনে সরিয়ে নেয়। অবশ্য সরিয়ে নেয় বললে ভুল হবে, হৃদপুষ্ট স্বপ্নিলকে টেনে সরানোর মতো জোর ওর নেই, বরঞ্চ ওকে কাছে আসতে দেখে স্বপ্নিল নিজ হতেই সরে গেছে। বাহুতে প্রেয়সীর ছোঁয়া পেয়ে পুরুষালী দেহের ভাঁজে লুকানো কোমল সত্তা বেরিয়ে এসেছে নিজ হতেই। এদিকে স্বপ্নিলকে ছাড়ানো শেষে লজ্জিত রাহিতা ব্যস্ত কণ্ঠে ফাহিমের উদ্দেশ্যে বলে, ফাহিম, আই এম রিয়েলি সরি। ওনার পক্ষ থেকে আমি মাফ চাইছি। প্লিজ তুমি ভুল কিছু ভেবো না। এখানে বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। রাহিতার কথা শুনে ফাহিম শ্বাস ফেলে। তার মানে সে যা ভেবেছিল তাই হয়েছে। এটা নিশ্চয়ই রাহিতার স্বামী, তাই মনের প্রশ্ন সরাসরি করে বসে। ইটস ওকে। আমি নিজেও বুঝেছিলাম কিছু একটা ভুল বোঝাবুঝি অবশ্যই হয়েছে, নয়তো অচেনা মানুষের সাথে এমন কেউ করে না। ফাহিমের কথায় রাহিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, ছেলেটা উল্টোপাল্টা কিছু ভাবেনি, এতেই শান্তি। এরই মাঝে ফাহিম আবারও বলে, বাই দ্য ওয়ে রাহিতা, ইনি কি আপনার হাজবেন্ড? জি, এই জন্যই ভুল ভেবেছিলেন। আপনি কিছু মনে করবেন না প্লিজ। অলরেডি অনেক সময় ওয়েস্ট হয়ে গেছে। গাড়িতে আপনার বাবা মা অপেক্ষা করছে নিশ্চয়ই। গাড়ি কোথায়? দেখছি না যে। তাই তো। আমি তো এসবের মাঝে ওটা ভুলেই গিয়েছিলাম। গাড়ি গলি শুরুতে রেখে আমি এসেছিলাম দিক চেনে নিতে, কিন্তু এসবের মাঝে আর খেয়াল ছিল না। এখন যাই কেমন, বাবা মা নিশ্চয়ই ভাবছে ঠিকানা খুঁজতে যে আমি কই নিখোঁজ হয়ে গেছি। ফাহিমের মশকরায় হেসে ফেলে রাহিতা। ফাহিমকে ওদের বাসার দিক নির্দেশনা দেখিয়ে দিয়ে একই সাথে অনুরোধ করে ওর বাবা মাকে মাত্র ঘটে যাওয়া বিষয়ে কিছু না বলতে। পরে সব ঘটনা শুনবে এ আশ্বাস নিয়ে ফাহিম নিজের গাড়ির দিক ফেরত চলে যায়। ফাহিম যেতেই স্বপ্নিলের বাহু ছেড়ে দেয় রাহিতা, একই সাথে কড়া চোখে তাকায় ওর দিকে। স্বপ্নিল শুধু চুপচাপ শুনছিল দুজনের কথাবার্তা। এতক্ষণে সে নিজেও বুঝেছে তার কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সেটা কি তা এই মুহূর্তে একদমই মাথায় আসছে না। স্বপ্নিলের দিকে কিছুক্ষণ সেভাবেই তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে রাহিতা হেঁটে চলতে ধরে বাড়ির দিকে। কিন্তু এখানেও বাদ সাধে স্বপ্নিল। ওর হাত ধরে মুহূর্ত থামায় ওকে। বিরক্ত চোখে রাহিতা পেছন ফিরতেই স্বপ্নিল বলে, হেঁটে যাচ্ছ কেন? আমি তো গাড়ি নিয়ে এসেছি, তোমাদের বাসাতেই যাচ্ছি, গাড়িতে এসো। বলেই পাশে দাঁড়ানো নিজের গাড়ির কাছে এগিয়ে গিয়ে রাহিতার জন্য দরজা খুলে দেয় স্বপ্নিল। অগত্যা এ মুহূর্তে আর কথা বলতে আগ্রহী রাহিতা চুপচাপ গাড়িতে চেপে বসে। তা দেখে স্বপ্নিল আর দেরি না করে উঠে বসে গাড়িতে। দুজনের মাঝে আর কথা হয় না। দেখতে দেখতে মিনিট দুয়েকের মাঝে রাহিতার বাসায় পৌঁছে যায় ওরা দুজনে। ছেলেপক্ষদের মাত্রই ড্রয়িং রুমে বসিয়ে আপ্যায়ন করা শুরু করেছিলেন রাহিতার মা খালারা। রাহিতার মা খাবার নিতে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। এমন সময় বাড়ির ভেতরে রাহিতা ও স্বপ্নিল প্রবেশ করে। স্বপ্নিলকে দেখে বেশ অবাক হয়ে যান রাহিতার মা। বলা বাহুল্য বড় মেয়ে জামাই সচরাচর তাদের বাসায় আসেন না। বিয়ের পর এক দুইবারই এসেছে। সেই ছেলে আজ হঠাৎ এই সময় বিনা নিমন্ত্রণে হাজির হওয়ায় বিস্মিত হওয়ারই কথা। তাই তো স্বপ্নিলের কাছে এগিয়ে গিয়ে তিনি বলেন, আরে বাবা, তুমি হঠাৎ এলে যে? তোমার শরীর এখন ভালো আছে? রাহিতা যে বলল তোমার জ্বর এসেছে। অতঃপর রাহিতার দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, জামাই আসবে তুই আমায় বলিসনি কেন? ছেলেটা আসছে আগে থেকে জানালিও না। মায়ের ধমকে এতক্ষণের বিরক্ত মুখ আরেকটু কুঁচকে যায় রাহিতার। মায়ের কাছে স্বপ্নিলের জন্য ধমক শুনতে হচ্ছে ওকে। সেভাবেই উত্তর দেয়, উনি যে আসবেন তা আমি নিজেও জানতাম না মা, তাই আমাকে কিছু বলো না। রাহিতার কথা শেষ না হতেই স্বপ্নিল শাশুড়ির উদ্দেশ্যে জবাব দেয়, এখন বেটার ফিল করছি মা। ভাবলাম বাসায় যেহেতু আছি, অনেকদিন দেখা হয়নি আপনাদের সাথে, দেখা করে আসি। স্বপ্নিলের কথায় খুশিতে গদগদ হয়ে গেলেন রাহিতার মা। মেজামাই শখ করে দেখতে এসেছে শুনেই তার মন জুড়িয়ে এলো। স্বপ্নিলকে ড্রয়িং রুমের দিকে নিয়ে যেতে যেতে বললেন, তুমি এসেছো বলে অনেক খুশি হয়েছে বাবা।
আসলে আজ রিদিতাকে দেখতে ছেলেপক্ষ আসবে, তাই রাহিতাকে ডেকেছিলাম বাসায়। তোমাকেও আনতে বলেছিলাম, পরে শুনি তুমি নাকি অসুস্থ। রাহিতাও কাল পর্যন্ত আসতে চেয়েছিল না, পরে কি মনে করে যেন আজ সকালে চলে এলো। যাক, এখন তোমাদের দুজনকে পেয়ে আমরা খুব খুশি। ড্রয়িং রুমে সবাই বসে আছে, ওখানেই বসো। তোমার শ্বশুরও আছেন সেখানে। ড্রয়িং রুমে বসে সবার সাথে পরিচয় হয় স্বপ্নিলের। সবার সাথে কথাবার্তা বলার মাঝে ওর মাথায় সবটা ঢোকে। তার মা যে তাকে বোকা বানিয়ে এখানে পাঠিয়েছে রাহিতার বাড়ি ছাড়ার কথা বলে, সেটাও এখন বুঝে সে। আর এতক্ষণ কিসব পাগলামি করেছে রাহিতাকে হারানোর ভয়ে ওসব মনে করে নিজ মনেই বেশ কিছুক্ষণ হাসে স্বপ্নিল। অবশেষে সবকিছু জেনে শান্তিতে শ্বাস নিতে পারছে সে, যেন প্রাণ ফিরে পেয়েছে। সেভাবেই তাকায় অদূরে বসে থাকা রাহিতার দিকে। ছেলেপক্ষের সাথে কথাবার্তা শেষে ফাহিম ও হৃদিতার বিয়ের দিনক্ষণ ঠিক হয় এ মাসের শেষের দিকে। সবকিছু শেষে বিকেলের শেষ প্রান্তে চলে যায় পাত্রপক্ষ। ক্লান্ত রাহিতা সবার আড়ালে একা একা ছাদে চলে আসে। তবে বাকিদের চোখের আড়াল হলেও স্বপ্নিল ঠিকই খেয়াল করে একই সাথে ওর পিছে যেতে ধরে কিন্তু বাদশাদের শ্বশুর মশাই। জামাইকে এতদিন পর পেয়ে সৌজন্যতার খাতিরে এটা সেটা নানান কথা বললেন তার সাথে। ভদ্রতার খাতিরে স্বপ্নিলও উঠতে পারল না। শ্বশুরের সাথে আলাপ চলল কিছুক্ষণ, অতঃপর সবাই ক্লান্ত হয়ে রুমে চলে গেল রেস্ট নিতে। রাহিতার মা বড় জামাইয়ের জন্য নিজ হাতে রান্না করবেন বলে চললেন রসুই ঘরে। সাথে স্বপ্নিলকে যেতে বললেন রাহিতার রুমে। সবাই চলে যাওয়ায় সুযোগ বুঝে স্বপ্নিল উঠে গেল ছাদে। রাহিতার সাথে অনেক কিছুই সরাসরি কথা বলার দরকার তার আজকে। সন্ধ্যায় আকাশ গাঢ় লাল, সূর্যি মামাও অস্ত যেতে কোমর বেঁধে প্রস্তুত। ছাদের কোণ ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে রাহিতা। চুলগুলো এলোমেলো উঠছে, সেদিকে তার খেয়াল নেই। তার মনোযোগ ওই দূরের আকাশে নিড়ে ফেরা পাখিদের দিকে মত্ত। স্বপ্নিল যে কখন এসে পাশ ঘেঁষে দাঁড়িয়েছে তা টেরই পায়নি সে। আনমনে পাশ ফিরতেই ওর দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকা স্বপ্নিলের দিকে চোখ পড়ে তার। এ চোখের দৃষ্টি রাহিতার অচেনা নয়। যবে থেকে স্বপ্নিলের চোখ পড়তে শিখেছে সে, তবে থেকেই রাহিতা জানে এ মানুষটা আনমনেই তার মায়ায় বাধা পড়েছে। তার মতোই প্রেমের সাগরে পাড়ি জমিয়েছে। তবু কখনো মুখে না বলায় রাহিতার অভিমান হয়। মূলত সে অভিমানের রেশ ধরেই ওর আজ এ বাড়িতে চলে আসা। একটি নিঃশ্বাস ফেলে রাহিতা মনোযোগ দিয়ে তাকায় আবার স্বপ্নিলের পানে। ওর হলদেটে ফর্সা মুখে সূর্যের লালিমা এসে পুরুষালী সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এ মানুষটাকে বিগত কত বছর ধরেই তো চিনে রাহিতা, অথচ সত্যি বলতে সে কখনো ভাবেইনি এ মানুষটা একদিন ওর হবে। স্বপ্নিলকেও ভালোবেসেছিল। ভালোবাসা বুঝতে শুরু করার আগে থেকেই কিশোরী বয়সে মনে যখন প্রথম প্রণয় হওয়া লেগেছিল, ঠিক তখনই তার জীবনে আগমন ঘটে স্বপ্নিল নামক এই স্বপ্ন পুরুষের। সেদিনের কথা মনে হতেই শুষ্ক হাসির রেখা খেলে যায় রাহিতার ঠোঁটে। খানিক বাদে স্বপ্নিলের স্পর্শে ধ্যান ফিরে আসে ওর। ওর মুখে ছড়িয়ে ছিটিয়ে খেলতে থাকা অবাধ্য চুলগুলোকে আলতো হাতে ঠিক করে দিতে দিতে স্বপ্নিল প্রশ্ন করে, হাসছো কেন? রাহিতা থমকায়। কাল্পনিক জগৎ ছেড়ে বাস্তবে ফিরে আসে। এতক্ষণ আবেগঘন চোখে স্বপ্নিলকে দেখছিল ভেবে লাজুকতায় ছেয়ে যায় তন। সে তো অভিমান করেছে স্বপ্নিলের ওপর, তবে কেন নরম হচ্ছে না? ওর নরম হওয়া যাবে না। স্বপ্নিল মনের কথা প্রকাশ না করা পর্যন্ত অভিমানের আড়ালে নিজের প্রেমিকার সত্তাকে লুকিয়ে রাখতে হবে। মনে মনে সিদ্ধান্ত নেয় রাহিতা। স্বপ্নিল পুনরায় বলে, এভাবে আমায় না বলে এলে কেন? আমি কত টেনশনে পড়ে গিয়েছিলাম জানো তুমি? স্বপ্নিলের প্রশ্নে রাহিতা আর চোখে তাকায়। গলার স্বর যথেষ্ট রুক্ষ করে বলে, বলে এলেও বা কি হতো? আমার থাকা না থাকায় আপনার কি কোনো যায় আসে? স্বপ্নিল মুহূর্তে রুষ্ট হয়। অন্তত ওর কুঁচকে যাওয়া ভ্রুযুগল তো তাই বলছে। দাঁতে দাঁত চেপে বলে, যায় আসে, অনেক বেশি যায় আসে। কেন আসবে? আমি আপনার জীবন থেকে চলে গেলেও কিচ্ছু হবে না। আপনি আবার আমায় ভালোবাসেন নাকি? ঠাট্টার সুরে বলে রাহিতা। অতঃপর হাসে, যেন খুব বেশি মজার কোনো কৌতুক বলে ফেলেছে। ওর এমন আচরণে স্বপ্নিলের রাগ হয়। মুহূর্তেই কদম এগোয়। শরীর ছুঁয়ে হয় দুজনের। রাহিতা কিছু বুঝে ওঠার আগেই কোমর জড়িয়ে টেনে নেয় নিজের কাছে।
বাহুবন্ধনে আবদ্ধ করতেই হাসি থেমে যায় ওর, দু চোখে ভর করে বিস্ময়। সে মায়াভরা চোখের দিকে তাকিয়ে মাথা নোয়ায় রাহিতার মুখের কাছে। দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে আছড়ে পড়ে। অস্তমিত সূর্যের লালিমাকে সাক্ষী রেখে স্বপ্নের প্রেয়সীর চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে ভালোবাসার স্বীকৃতি দেয়। স্বাগতিক কণ্ঠে বলে, ভালোবাসি। যতটা তুমি জেনেছো তার চেয়েও বেশি, যতটা তুমি চেয়েছো তার চেয়েও অনেক বেশি। তুমি আমার আধা রাতের পূর্ণিমা রাহি। আমার জীবন থেকে হারিয়ে যেও না কখনো। আমি তোমায় হারাতে চাই না। একটু ভরসা করে মন বিনিময় করবে আমার সাথে। কথা দিচ্ছি খুব যত্নে আগলে রাখবো তোমার মনকে নিজের বক্ষ পিঞ্জিরে। স্বপ্নিলের কথায় রাহিতা অবাক হয়। বেশ অনেকক্ষণ বিস্মিত নজরে চেয়ে রয়। কিছুক্ষণের মাঝে অনুভব করে নয়ন বেয়ে গড়িয়ে পড়া দুফুটো অশ্রুজল। কিন্তু সে কাঁদছে কেন? সে তো এ মুহূর্তেরই অপেক্ষায় ছিল এতগুলো দিন, বিগত কয় মাস। অথচ আজ প্রাপ্তির পর সুখগুলো দু চোখের অশ্রু হয়ে ঝরে পড়ছে কেন? রাহিতা ভেবে পায় না। এর মাঝে অনুভব করে স্বপ্নিলের অষ্টপুষ্ট নিজ দায়িত্বে শুষে নিয়েছে সে জল। আবেগে মত্ত রাহিতা মায়াভরা চোখে স্বপ্নিলের দিকে তাকাতেই দুই ভ্রু নাচিয়ে ঠাট্টার ছলে স্বপ্নিল বলে, কি হলো? তুমি কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম। আমি তোমায় আবার ভালোবাসি নাকি? এবার স্বপ্নিলের কথায় রাহিতা হেসে ফেলে। মেয়েকে রাগ দেখিয়ে চিমটি কাটে পেটে। তৎক্ষণাৎ ওকে ছেড়ে দেয় স্বপ্নিল। রাহিতা ভ্রু কুঁচকে বলে, সব কিছুতে শুধু ফাজলামি, তাই না? আপনি আর ভালো হবেন না? স্বপ্নিল বুকে দু হাত গুজে দাঁড়ায়। রাহিতার পানে চেয়ে তাচ্ছিল্যের সুরে বলে, কি হবে ভালো হয়ে? তুমি কি আমায় ভালো থাকতে দাও কখনো? আসলে তোমাকে না এই কথাটা বলাই উচিত ছিল না আমার। স্বপ্নিলের কথায় রাহিতা প্রশ্নবোধক চাহনিতে তাকায়। সে কি বলছে বোঝার চেষ্টা করে জিজ্ঞেস করে, এভাবে বলছেন কেন? আমি কি করেছি? এবার যেন স্বপ্নিল সুযোগ পায় এতদিনের মনের মাঝে পুষে রাখা রাগ কমানোর। এতদিন মনের মাঝে চেপে রাখা ক্রোধ যেন হুট করেই জ্বলে ওঠে বুকে। দু চোখে আগুনের ফুলকি জ্বালিয়ে সে হঠাৎ দ্রুত পায়ে এগিয়ে আসে রাহিতার দিকে। এভাবে হুট করে স্বপ্নিল রেগে যাওয়ায় রাহিতা ভড়কায়। কিন্তু কিছু বলার আগেই স্বপ্নিল দুহাতে শক্ত করে চেপে ধরে ওর বাহু। তেজি কণ্ঠে বলে, কি করেছো বুঝোনি? নাকি এটাও আবার আমাকে বুঝিয়ে বলতে হবে? আপনি হঠাৎ এভাবে রেগে যাচ্ছেন কেন? এতক্ষণ তো ঠিকই ছিলেন। কি হয়েছে বলুন? আমি আসলেও বুঝতে পারছি না। চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে রাহিতা। ওর কথায় স্বপ্নিল ক্ষণিকের জন্য থামে। কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে ঠান্ডা গলায় বলে, বেশ, তবে বলছি শোনো। রাহিতা, তুমি তো একটা ম্যাচিওর মেয়ে। নিশ্চয়ই তুমি এতটাও অবুঝ নও যে আমার মনে এখন তোমার জন্য কি অনুভূতি চলে সেটা তুমি এতদিনেও বুঝতে পারোনি। আমি জানি ঠিকই বুঝেছো, এবং হয়তো অনেক আগে থেকেই বুঝতে পেরেছো। তবে কেন তুমি আমার সাথে এরকম করো? এই যেমন ধরো যেদিন আমি বিদেশ চলে যাই, যাওয়ার আগে আমি তোমায় ইনডাইরেক্টলি বুঝিয়ে গেছি আমি তোমার জন্য কি ফিল করি। তুমি কি সেদিন আমার ভালোবাসা বোঝোনি? ভালোবাসা ব্যতীত তোমায় ছোঁয়ার অধিকার কি আমি দেখিয়েছি আগে কখনো? রাহিতা মাথা নাড়ে। সেই দিন ফ্লাইটে ওঠার আগে ওটাই প্রথমবার স্বপ্নিলের তরফ থেকে ভালোবাসার ঘনিষ্ঠ স্পর্শ ছিল ওদের মাঝে। এর আগে সে কখনো এভাবে নিজের অধিকার দেয়নি ওর ওপর। রাহিতা কিছু বলবে তার আগে স্বপ্নিল আবারও বলতে শুরু করে, তবুও তুমি কি করলে? এই যে আমি এতদিন নিজের মনের সাথে লড়াই করে নিজের অনুভূতিতে স্বীকার করে প্রথমবার যেই না তোমার দিকে কদম বাড়ালাম, অমনি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে। 2 সপ্তাহ ধরে কোনোরূপ যোগাযোগই করলে না আমার সাথে। এটা কি বেশি বেশি ছিল না? আমি চলে আসার আগে তোমায় কতবার বলেছিলাম আমাদের মধ্যে যেন কোনো কিছু না বদলায়। অথচ তুমি কি করলে? আমার ভয়কে সত্য রূপান্তর করে আমার থেকে দূরত্ব বাড়ালে। এই কদিন একা একা বিদেশের মাটিতে আমি কিভাবে ছিলাম? একটাবারও ফোন দিয়ে খোঁজ অবধি নিলে না আমার। আমি প্রতিদিন আপনার খোঁজ নিয়েছি, বিশ্বাস করুন। মা যখনই আপনার সাথে কথা বলতো ফোনে, আমি সব সময় তার পাশেই ছিলাম। আপনার ব্যাপারে না জেনে, আপনার কণ্ঠ না শুনে আমি কোনোদিন ঘুমোতে যাইনি। স্বপ্নিলের কথা শেষ না হতেই ওকে বাধা দিয়ে এসব বলে ওঠে রাহিতা। এতক্ষণ স্বপ্নিলের কথা শুনে ভেতরে ভেতরে সে অপরাধবোধ দগ্ধ হচ্ছে ভীষণভাবে। আসলেই তো, সে তো এভাবে কখনো ভেবেই দেখেনি। নিজের কষ্টটা ভাবছিল শুধু, কিন্তু স্বপ্নিলের অনুভূতি নিয়ে এভাবে মাথা ঘামায়নি। নিশ্চয়ই মানুষটা কষ্ট পেয়েছিল ভীষণ। ইস, কেন যে সে এসব ছেলে মানুষই করতে গেল। রাহিতার বড্ড রাগ হয় নিজের ওপর।
বিচলিত রাহিতার দুঃখের মাঝেই স্বপ্নীল উদাস কণ্ঠে বলে, অন্য কারো থেকে খোঁজ নেয়া আর নিজের থেকে খোঁজ নেয়ার মাঝে বিস্তর পার্থক্য আছে রাহিতা। আমার বউয়ের অভাব অন্য কেউ পূরণ করতে পারবে না। তুমি ও মা মিলে এই কদিনে আমার সাথে যা কিছু করেছো আমি তা ভুলতে পারবো না। আজকে তুমি আমায় কোনো কিছু না বলে এখানে চলে এসেছো, ফোনটাও ধরছিলে না আমার। কাল রাতেও ঠিকমতো কথা বলোনি আমার সাথে। একদিকে এই টেনশন, আবার অন্যদিকে যখন মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কই গেছো, তখন মা আমায় কি বললো তুমি জানো? স্বপ্নীলের প্রশ্নে রাহিতা মাথা নাড়ে, অর্থাৎ সে জানে না। স্বপ্নীল তীক্ষ্ণ চোখে চেয়ে রয় কিছুক্ষণ, শক্ত চোয়ালে বলে, মা বলেছে তুমি আমায় ছেড়ে চলে গেছো, আমার কাছে আর ফিরবে না কখনো। রাহিতা প্রকটভাবে চমকায়। দিলারা বেগম যে স্বপ্নীলকে এটা বলবেন সে কম্পিন কালেও ভাবতে পারেনি, কিন্তু তিনি হঠাৎ এভাবে বললেন কেন? রাহিতা ভাবে আনমনে। ওর ভাবনার মাঝে এই স্বপ্নীল আবারও মেঘমন্দ্রগঞ্জে কণ্ঠে গর্জে উঠে বলে, কি হয়েছে? এতটুকুতেই শখ খেলে নাকি? পুরোটা তো বলিনি এখনো, সেটুকুও শোনো। অতঃপর স্বপ্নীল সবকিছু খুলে বলতে শুরু করে। সকালে ওঠার পর থেকে সে কি ধাক্কার সম্মুখীন হয়েছে, কতটা মানসিক চাপে পড়েছে, তার সবটুকুই বিস্তারিত বিবরণ দেয়। কোনো কিছুই লুকায় না রাহিতার নিকট। একে একে এত কিছু স্বপ্নীলের মুখে শুনে রাহিতার মাথা ঘুরায়। সে উপলব্ধি করে স্বপ্নীল কেন তখন ফাহিমের সাথে ওরকম আচরণ করেছে, আর কেনই বা এভাবে বিনা নোটিশে ব্যাধি গ্রন্থের মতো দিক বেদিক ভুলে ছুটে চলে এসেছে ওর দোরগোড়ায়। সবটাই যেন এখন স্বচ্ছ জলের ন্যায় ঝকঝকে পরিষ্কার। বজ্রাহত রাহিতার গলা শুকায়, স্বপ্নীলের চোখে চোখ রাখতেও যেন লজ্জা পায়। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে স্বপ্নীলকে বোঝানোর জন্য বলে, সত্যি বলছি স্বপ্নী, আপনাকে ছেড়ে আসার কোনো ইচ্ছেই আমার ছিল না। যেদিন মা আমায় ডিভোর্সের কথা বলে, আমি সেদিনই স্পষ্টভাবে বলে দিয়েছি আপনাকে ছাড়ার হলে আমি সেদিনই ছাড়তাম যেদিন আপনার অতীতের কথা জেনেছি, যখন আপনি আমায় ভালোবাসতে অস্বীকার করেছিলেন। এরপর যেদিন বিদেশ থেকে এলেন, ওই দিন রাতেই মা আমায় ফোন করে বলে রিদিকে দেখতে ছেলেপক্ষ আসবে। আমি যেন সকাল সকাল চলে আসি। তারপর তো বৃষ্টিতে ভিজে আপনার জ্বর হলো, তাই সকালে ডাকিনি আর ইচ্ছে করে। পরে মাকে জানিয়ে চলে এসছে, কিন্তু মা যে আপনাকে এসব বলবে আমি ভাবতেও পারিনি। আমার মনে হয় কেন যে উনি বললেন বুঝলাম না। আমার মনে হয় উনি হয়তো দেখতে চাইছিলেন আমার চলে যাওয়ার কথা শুনে আপনার উপর কী রকম প্রভাব পড়ে। শাট আপ রাহি, কি শুরু করেছো তোমরা? আমায় বলবে? আই থিঙ্ক তোমাদের কারো কাছেই আমার ফিলিংসের কোনো মূল্য নেই আসলে। যার যখন মন চায় সেভাবেই আমার অনুভূতি নিয়ে খেলো তোমরা। অবশ্য এটা নতুন নয়, আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তারাই আমার সাথে সব সময় এরকম করে। মায়ের কথা আর নাই বলি, বাবা হারানোর পর থেকে আমি কখনোই মায়ের অবাধ্য হইনি। তার কষ্টগুলো চোখের সামনে দেখেছি বলে কখনোই মায়ের সাথে খারাপ আচরণ করা তো দূর, তার কোনো কথায় না বলি না। অথচ আমার মা কি করে? সব সময় আমার সাথে এরকম করে। অবশ্যই এগুলো আমার খুশির জন্য করেন, কিন্তু শুরুতে কষ্টটা তো আমিই পাই। ঠিক আছে, তাও না হয় বাদ দিলাম, কিন্তু তুমি তুমি তো জানতে আমায়, তাই না? যেদিন থেকে তোমায় আপন মেনে আমাদের সম্পর্ককে সুযোগ দিয়েছি, সেদিন থেকে আর কোনো কিছুই লুকাইনি তোমার থেকে। বন্ধুত্ব থেকে স্বামী স্ত্রী হিসেবে আমরা কত দূর এগিয়েছি, এটা আমাদের চেয়ে ভালো অন্য কেউ তো জানে না, তাই না? আমি বারবার তোমায় বলেছিলাম রাহিতা আমায় একটু সময় দাও। তোমরা সবাই জানো আমি তোমায় কতটা ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। কিন্তু তোমাদের কারোর সম্ভবত ধৈর্য হচ্ছিল না, এই জন্য আজ আমার সাথে এমনটা করলে। তাই আমি ওইভাবে তাড়াহুড়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে এক প্রকার বাধ্য হলাম। স্বপ্নীল কথা শেষ করার আগেই থেমে যায়। হঠাৎই ওর পুরুষালী ওষ্ঠে রাহিতার উষ্ণ ছোঁয়া পড়তেই কথা আপনা আপনি বন্ধ হয়ে যায়। স্বপ্নীল কিছুক্ষণের জন্য থমকে যেতেই রাহিতা লাজুক ভঙ্গিতে সরে আসতে ধরে, তবে স্বপ্নীলের জন্য তা সম্ভব হয় না। দৃঢ় হস্তে টেনে নেয় রাহিতাকে নিজের কাছে। গোধূলির অস্তমিত সূর্যের সাথে তাল মিলিয়ে ওদের ঘনিষ্ঠতা বাড়ে, দুজনের অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। পরমে ভালোবাসার মুহূর্ত শেষ হয় রাহিতার মৃদু ধাক্কায়। বাধা পেয়ে স্বপ্নীল সরে যায়। দুজনে মুক্ত বাতাসে শ্বাস নেয়। রাহিতা কিছুক্ষণ হাঁসফাঁস করলেও স্বপ্নীল নির্বিকার। খানিকক্ষণ ওর দিকে চেয়ে থাকে রাহিতা। অতঃপর আলগোছে এগিয়ে এসে স্বপ্নীলের গালে হাত রাখে। মায়াভরা চোখে ওর চোখের দিকে চেয়ে বলে, আমাকে বলেছেন, অনেক বলেছেন, এবার তো থামুন। আপনার সব কথা শুনেছি আমি, সব কিছুই বুঝেছি, সব প্রশ্নের উত্তরও দিব। এখন দেখুন অন্ধকার হয়ে গেছে। মা বলে মাগরিবের পর ছাদে থাকতে নেই। এছাড়াও সবাই জানে আমরা রুমে।
ওখানে না পেলে দেখা গেল পরে আবার এখানেই খুঁজতে চলে আসবে। এখন নিচে যাই প্লিজ। স্বপ্নীল জবাব দেয় না, চুপচাপ তাকিয়ে রয়। অতঃপর সেই মোহগ্রন্থ স্বপ্নীলের হাত ধরে নিচে নামে রাহিতা। মেয়েটার চোখে মুখে লেগে আছে স্পষ্ট লাজুকতার আভাস। আর স্বপ্নীল, সে তো চোখ ভরা মুগ্ধতা নিয়ে ঘোর লাগানো দৃষ্টিতে এক ধ্যানে চেয়ে আছে রাহিতার দিকে। এই প্রথম লাজলজ্জা ভুলে রাহিতাও নিচ থেকে কদম বেরিয়েছে ওর দিকে। দুজন নিচে নেমে গেল। রাতের আকাশ প্রজ্বলিত হয়ে দুটি ছড়ালো চন্দ্রিমা। মনে হলো যেন আধার দুনিয়াকে আলোকিত করে সে নিজেও হাসছে এই কপত কপতির মন বিনিময়ের সাক্ষী হতে পেরে। খাবার টেবিলে বসে স্বপ্নীল পড়ছে মহা ফ্যাসাদে। জামাই আদর কাকে বলে, কত প্রকার ও কি কি আজ প্রকৃত অর্থে সে টের পেল যেন। শাশুড়ি একটার পর একটা খাবার তুলে দিতেই আছেন তার প্লেটে। থামার কোনো লক্ষণও যেন দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে না তার মধ্যে। দিশেহারা স্বপ্নীল একবার অসহায় চোখে শাশুড়ির দিকে তো আর একবার রাহিতার দিকে তাকাচ্ছে। চোখের ইশারায় বোঝাচ্ছে ওকে এ আদর নামক অত্যাচার থেকে রক্ষা করার জন্য। কিন্তু রাহিতা, সে আর হৃদিতা দুজনে স্বপ্নীলের অবস্থা দেখে হেসেই একাকার হয়ে যাচ্ছে। স্বপ্নীল সেদিকে চোখ পাকিয়ে তাকালে রাহিতার মা খেয়াল করেন ব্যাপারটা। দুজন মেয়েকে রাম ধমক দিয়ে বললেন, এই তোদের সমস্যা কি? পাগলের মতো হাসছিস কেন খেতে বসে? ছেলেটাকে ঠিকমতো খেতেও দিচ্ছে না। স্বপ্নীল বাবা, তুমি ওদের দিকে চোখ দিও না তো, তুমি শান্তি মতো খাও। শুরুতে এই একটু দিলাম, কোনো কিছু লাগলে অবশ্যই বলবে, কেমন? শাশুড়ির কথায় স্বপ্নীল মুখে জোরপূর্বক হাসি ঠেলে দাঁতে দাঁত চেপে বলে, শুরুতেই যত কিছু দিয়েছেন মা, এটুকু আগে শেষ করি কোনো মতে, তারপর না নিব। স্বপ্নীলের কথায় শাশুড়িও একগাল হেসে মাথা নাড়িয়ে বাকিদের খাবার পরিবেশনে লেগে গেলেন। কোনোভাবে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ড্রয়িং রুমে বসে রৌনকের সাথে কথা বলছিল স্বপ্নীল। এরই মাঝে অফিসের ফোন আসায় সে উঠে যায়। সে সময় হৃদিতা আসে ওখানে। ওকে দেখে দুপুরের ঘটনা স্মরণে আসে স্বপ্নীলের। ইতস্তত করে কথাটা বলার জন্য উসখুস করে, তবে কিভাবে বলবে ভেবে পায় না। এর মাঝে হৃদিতা ওর অবস্থা লক্ষ্য করে শুধায়,